পড়তে হবে আর কি, নিউক্লিয়ার এনার্জিটাও দরকারি। দেড় ব্যাচের যদি কেউ থাকো, তোমাদের প্রশ্ন নিউক্লিয়ারের কোশ্চেন আমি করি নাই, তো আমি বলতে পারতেছি না যে কি কোশ্চেন করা হয়েছে। আর ইভিনিং এ তোমাদের কোশ্চেন আমার হাত দিয়েই করা, তো তোমাদেরটা আমি সমস্ত কিছুই বলতে পারবো। বাট আমি যা বলবো এর বাইরে আসলে কোশ্চেন করার কোনো সুযোগ নাই, তো আমি যা বলতেছি এর মধ্যে থেকেই প্রশ্ন আসবে। এই নিউক্লিয়ারের পার্টটা থেকে আমি যে ব্যাচে যারা আছে তোমাদেরকে আমি কমন আমি দিতে পারবো না ভাই, এর জন্য সরি, সবই পড়তে হবে। এখান থেকে 5 মার্ক আসবে, হ্যাঁ, ডে হোক ইভিনিং হোক, এখান থেকে 5 মার্কের প্রশ্ন আসবে। আজকে যা যা পড়াচ্ছে নিউক্লিয়ার থেকে 5 মার্কের প্রশ্ন আসবে। তো প্রথমত আসো যে নিউক্লিয়ার পাওয়ার স্টেশনটা আমাদের কি। সহজ এক কথায় যদি বলি যে আমরা হচ্ছে নিউক্লিয়ার এনার্জিটাকে ব্যবহার করব আর সেটা ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হবে। যেরকম আমাদের থার্মাল যে পাওয়ার প্ল্যান্ট গুলো, সেখানে কি হয় যে আমাদের যে থার্মাল এনার্জি তাপ শক্তি, সেই তাপ শক্তিকে আমরা ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করি। আর নিউক্লিয়ার পাওয়ার স্টেশনের যদি আমাদের ডেফিনেশন লিখতে দেয়, আমরা সহজ কথায় বলবো আমাদের নিউক্লিয়ার এনার্জি আছে, এই নিউক্লিয়ার এনার্জিটা হচ্ছে আমাদের ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, এখন নিউক্লিয়ার এনার্জি যদি আমরা যদি বলি, নিউক্লিয়ার এনার্জিতে আমাদের কিছু নিউক্লিয়ার এলিমেন্ট দরকার হবে, মানে আমরা সব এলিমেন্টকে এই নিউক্লিয়ার স্টেশনে আমরা ব্যবহার করতে পারবো না, আমাদের কিছু পার্টিকুলার কিছু এলিমেন্ট লাগে। সেগুলো হচ্ছে ইউরেনিয়াম, থোরিয়াম একটা এলিমেন্ট আছে, তোমাদের আরো কিছু এলিমেন্ট আমি বলে দিই। প্লুটোনিয়াম একটা এলিমেন্ট আছে, এটাকেও নিউক্লিয়ার এলিমেন্ট হিসেবে ইউজ করা যায়। অথবা আরেকটা আছে ইউরেনিয়াম 238 একটা এলিমেন্ট, 238 বা 236 আর কি, 238 না, 236 একটা আছে, মানে ইউরেনিয়ামেরই একটা আইসোটোপ আর কি। এটা তো একটা ইউরেনিয়াম, এটা ইউরেনিয়ামের আরেকটা আইসোটোপ। এগুলোকে নর্মালি দেখা যায় কি তোমাদের নিউক্লিয়ার এলিমেন্ট হিসেবে ইউজ করা হয়। নিউক্লিয়ার রিঅ্যাক্টর থাকে নিউক্লিয়ার পাওয়ার স্টেশনে, নিউক্লিয়ার রিঅ্যাক্টর থাকে, একটু পরেই ওটাতে আসবো। তো ওই নিউক্লিয়ার রিঅ্যাক্টরের মধ্যে এই এলিমেন্ট হিসেবে এই জিনিসগুলো তুমি ব্যবহার করতে হয় আর কি, মানে তেজস্ক্রিয় পদার্থ ইউজ করতে হয়, নিউক্লিয়ার এলিমেন্ট গুলোকে ইউজ করতে হয়। তোমরা কি এই পর্যন্ত আমার কথা কি মেক সেন্স করছে এই পর্যন্ত? তাহলে আমি সামনের দিকে আগাবো। জি স্যার। আচ্ছা, তো আসতে পারে যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের ডেফিনেশন আসতে পারে, তো এরকম আর কি। এখন অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এগুলো লাগবে না, এগুলো প্রশ্ন আসার কথা না। আমাদের স্কিমেটিক অ্যারেঞ্জমেন্টটা লাগবে, মানে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট যেটা বলা হচ্ছে এটার যে একটা স্কিমেটিক ডায়াগ্রাম আছে, স্কিমেটিক ডায়াগ্রামটা হচ্ছে আমাদের দরকার হবে। তো এটা আমি একটু বলি, মানে একটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কিভাবে কাজ করে এর ওভারঅল ওয়ার্কিং প্রিন্সিপাল যদি বলি, তাহলে হচ্ছে এটা আর কি। আরো কি কেউ অ্যাড হতে চাচ্ছে? না, Yes. তো আমাদের নিউক্লিয়ার প্ল্যান্টটা কিভাবে কাজ করে সেটার একটা ওভারভিউ এখানে আছে, তোমাদের আর আঁকতে হবে না, ক্লাস যেরকম বলি যে আঁকো, এখন আর আঁকার দরকার নাই। আমি বলে দিচ্ছি, যতটুকু বলতেছি এতটুকু শুনে রাখো, বা এই কথাগুলো খাতায় নোট করে রাখতে পারো প্রয়োজনে। তো শুনো যে কিভাবে কাজ করতেছে। এখানে শুরুতে দেখো একটা নিউক্লিয়ার রিঅ্যাক্টর আছে, একটা নিউক্লিয়ার রিঅ্যাক্টর আছে। এই নিউক্লিয়ার রিঅ্যাক্টরের মধ্যে তোমাকে ওই যে নিউক্লিয়ার এলিমেন্ট বললাম না, যে ইউরেনিয়াম বলতেছি না, এই ইউরেনিয়াম এই এলিমেন্ট গুলো এই নিউক্লিয়ার রিঅ্যাক্টরের মধ্যে তোমাকে দিতে হবে। দিলে এই নিউক্লিয়ার রিঅ্যাক্টরে তোমার একটা রিঅ্যাকশন হয়, সেই রিঅ্যাকশনটাকে বলা হয় তাকে চেইন রিঅ্যাকশন। হ্যাঁ, শিকল বিক্রিয়া নাম শুনছো, চেইন রিঅ্যাকশন হয়। তো রিঅ্যাকশনটা কেমন হয় আমরা একটু দেখি, নেটে সার্চ দিয়ে আমি তোমাদেরকে দেখাই যে রিঅ্যাকশনটা আসলে কিরকম। রিঅ্যাকশনটা কি নাই এখানে, থাকার তো কথা ছিল।
প্রপার রিয়াকশনটা পাচ্ছি না কেন? আচ্ছা, আমি লিখে দিচ্ছি, নিউক্লিয়ার রিয়াকশনটা আমি লিখে দিচ্ছি। এরকম টাইপের কিছু একটা, যে ইউরেনিয়াম থাকে, হ্যাঁ, ইউরেনিয়াম 235 এটা থাকে, এটাকে নিউট্রন দিয়ে আঘাত করতে হয়, হ্যাঁ, নিউট্রন দিয়ে আঘাত করতে হয়, নিউট্রন 10 এটা দিয়ে আঘাত করতে হয়। আঘাত করলে এইখানে হচ্ছে বেরিয়াম তৈরি হয়। বেরিয়ামটা ভুলেই গেলাম, বেরিয়াম জানি কত, আর একটা হচ্ছে ক্রিপ্টন, ভর সংখ্যা টংখ্যা ভুলে গেছে আর কি। ক্রিপ্টন মনে হয়, আমি ভুলে গেছি যে এখানকার সংখ্যাগুলো একটু দেখে নিও তো, বেরিয়ামের নিচে আর ক্রিপ্টনের নিচে ভর সংখ্যা যেটা সেটা একটু দেখে নিও, মানে ভর সংখ্যার পারমাণবিক সংখ্যা আমি ভুলে গেছি। প্লাস পাশাপাশি হচ্ছে তোমার 3টা নিউট্রন উৎপন্ন হয়, প্লাস পাশাপাশি হচ্ছে এখানে আরো এনার্জি উৎপন্ন হয়, হ্যাঁ, আরো এনার্জি হয়। তো এটাকে বলা হয়ে থাকে হচ্ছে তোমার নিউক্লিয়ার রিঅ্যাক্টর। নিউক্লিয়ার রিঅ্যাক্টরের মধ্যে এই ইকুয়েশনটা সলভ হয় আর কি, যে তুমি ইউরেনিয়াম দিলে সেই ইউরেনিয়ামটাকে নিউট্রন দিয়ে আঘাত করতে হয়, আঘাত করলে এরকম একটা ইকুয়েশন হয়। আমি এই যে এইগুলো একটু ভুলে গেছি, মেবি এটা 56, এটা মনে হয় 32, খুব সম্ভবত এটা, এটা মনে হয় 36, সেটা মনে হয় 56, আমি ভুলে গেছি একটু। তোমরা একটু নেট দেখে এই দুইটার একটু ভর সংখ্যাগুলো একটু বের করে নিও। আচ্ছা, তো আমরা ইয়াতে চলে যাচ্ছি, কি বলে না তোমার, এর ওয়ার্কিং প্রিন্সিপালে যাচ্ছি। তো নিউক্লিয়ার রিঅ্যাক্টর যেটা আছে, সেই নিউক্লিয়ার রিঅ্যাক্টর থেকে প্রচন্ড পরিমাণ হিট তৈরি হয়, হ্যাঁ, এবং সেখানে প্রেসারটা অনেক বেশি থাকে। নিউক্লিয়ার রিঅ্যাক্টরে এই যে বললাম না যে এনার্জি প্রডিউস হচ্ছে, এই এনার্জি কিন্তু অনেক বেশি, এটা প্রায় মেগা ইলেকট্রনিক ভোল্ট রেঞ্জের এনার্জি, 250 মেগা ইলেকট্রনিক ভোল্ট এরকম রেঞ্জের এনার্জি তৈরি হয় একটা ফিউশন থেকেই। তো এখান থেকে আমাদের ওই এনার্জিটা তৈরি হয় অনেক হাই এনার্জি আর কি, তোমার তাপমাত্রা অনেক বেশি থাকে, হিট অনেক বেশি থাকে, টেম্পারেচার প্রেসার এগুলো অনেক বেশি থাকে। আর এই যে রিয়াকশনটা বলা হচ্ছে না, এইখানে একটু খেয়াল করো, যে তোমরা নাম শুনছো মনে হয়, নিউক্লিয়ার ফিউশন আর নিউক্লিয়ার ফিশন, এই দুইটার নাম শোনার কথা। একটা হচ্ছে ফিউশন আর একটা হচ্ছে ফিশন, এই দুইটার নাম শোনার কথা। তো এইখানে কিন্তু আমাদের নিউক্লিয়ার ফিশন যেটা, এই ফিশন রিয়াকশনটা হয়, হ্যাঁ, নিউক্লিয়ার ফিশন রিয়াকশনটা হয়, যে একটা বড় পরমাণু থাকে সেটা ভেঙে ছোট ছোট পরমাণু তৈরি হচ্ছে, সেটা হচ্ছে নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া। তো এইখানে আমাদের নিউক্লিয়ার ফিশন হয় নিউক্লিয়ার রিঅ্যাক্টরের ভিতরে। তো হাই টেম্পারেচার হাই প্রেসার তৈরি হইলো, তারপর এটা চলে যায় হচ্ছে হিট এক্সচেঞ্জারে। তার মানে একটু খেয়াল রাখো যে এইখানে কিন্তু আমাদের টেম্পারেচার প্রেসার কিন্তু আমাদের অনেক হাই। তাহলে টেম্পারেচার আর প্রেসার যদি আমাদের এখানে হাই থাকে, এই হিট এক্সচেঞ্জারের মধ্যে এই ভিতরে দেখো এখানে অনেক টিউব আছে, যে এইখানে দেখো ভিতরে যেখানে যেগুলো দেখতেছো না, এগুলো হচ্ছে টিউব বলে। তো এই যে হিট এক্সচেঞ্জার আছে, এই হিট এক্সচেঞ্জারের মধ্যে আবার ওয়াটার সাপ্লাই করা লাগে, এদিক থেকে যে যেটা আসতেছে এটা হচ্ছে ওয়াটার, ওয়াটার এদিক দিয়ে যায়। তাহলে হিট এক্সচেঞ্জারের মধ্যে আমাদের ওয়াটার গেল, আর এদিকে টেম্পারেচার আমাদের অনেক হাই। তো তাহলে এই ওয়াটারটা কি হয়ে যায়, বয়েলড হয়ে এটা কি হয়ে যায়, স্টিমে পরিণত হয়ে যায়। তোমরা কি এই পর্যন্ত বুঝতেছো? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, জি স্যার। আচ্ছা, তাইলে আমাদের হিট এক্সচেঞ্জারের মধ্যে আমরা ওয়াটার দিলাম, সেই ওয়াটারটাই হাই হিটের মধ্যে দিয়ে গেলে এটা হচ্ছে আমাদের স্টিম প্রডিউস হয়ে যায়। তাইলে স্টিম প্রডিউস হয়ে গেল, তারপর এখানে আমাদের একটা ভালভ আছে। এই ভালভটার কাজ হচ্ছে, আমাদের এইখানে কিন্তু টেম্পারেচার অনেক হাই, প্রেসারও কিন্তু আমাদের অনেক কিন্তু বেশি। এখানে ভিতরে যে আমাদের যে নিউক্লিয়ার রিঅ্যাক্টর দিয়ে যেগুলো যাচ্ছে, এখানে টেম্পারেচার প্রেসার কিন্তু আমাদের কিন্তু অনেক বেশি। তো এটাকে কন্ট্রোল করতে হবে, এই টেম্পারেচার এবং প্রেসার এগুলোকে আমার কন্ট্রোল করা লাগবে। তো এই কন্ট্রোলটা করার জন্য আমাদের এখানে একটা ভালভ থাকে, এটা দিয়ে আমরা টেম্পারেচার প্রেসার কন্ট্রোল করতে পারবো। তাহলে স্টিম চলে গেছে, তারপর আমরা এই স্টিমটা একটা টারবাইনে দিয়ে দিব। এখানে টারবাইন যেটা ব্যবহার করা হয়েছে এটা কিন্তু অবশ্যই স্টিম টারবাইন, হ্যাঁ, টারবাইনটার নাম মনে রাখো, এটা হচ্ছে স্টিম টারবাইন। তাহলে স্টিম টারবাইন মানে কি, এটার মধ্যে যদি স্টিম থাকে, হাই প্রেসারে স্টিম যদি টারবাইনের মধ্যে ফেলি,
তাহলে টারবাইনের ব্লেড গুলো ঘুরতে থাকবে। তাহলে টারবাইনের ব্লেড যদি আমার যদি ঘুরতে থাকে, তার মানে এটা তো জানোই যে টারবাইনের ব্লেড যদি আমার ঘুরে, সেটার সাথে আমি এখানে কি করে দিচ্ছি, একটা অল্টারনেটর যুক্ত করে দিচ্ছি। তাহলে কি হবে, অল্টারনেটরটাও ঘোরা শুরু করবে। তাহলে এখানে যদি আমি যদি ইয়া করে দেই, তাহলে এদিক থেকে আমার কি তৈরি হয়ে যাবে, কারেন্ট প্রডিউস হয়ে যাবে। এটা তো নর্মাল জিনিস, জানো যে টারবাইনের সাথে জেনারেটর যুক্ত করলে আমাদের কারেন্ট প্রডিউস হয়ে যায়। আর এখানে আমাদের একটা এক্সাইটার থাকে, এটা কি, এটা ওই যে ডিসি এক্সাইটেশন যেটা থাকে, একটা একটা জেনারেটরের মধ্যে কি ফিল্ড তৈরি করতে হয় না, ওই ফিল্ডে তো একটা ডিসি এক্সাইটেশন দিতে হয়। তো সেই এক্সাইটেশনটাই যে এখান থেকে আর কি দেওয়া হচ্ছে। এবার আসো নিচে আরো কিছু অংশ একটু বাদ আছে, এই অংশটুকু একটু খেয়াল করো। এই অংশটুকু যদি একটু খেয়াল করো, তাহলে দেখো যে আমাদের এখানে টারবাইনের মধ্যে আমরা স্টিম দিচ্ছিলাম, তার মানে স্টিম আমরা টারবাইনে ঘুরাইছি, বাট আরো স্টিমের কি থাকবে, কিছু অতিরিক্ত কিছু অংশ থাকে, সেই অংশটা বের হয়ে আসে, এক্সহস্ট স্টিম। সেই এক্সহস্ট স্টিমটা চলে যাবে হচ্ছে কন্ডেন্সারে। কন্ডেন্সারের কাজ কি, কন্ডেন্সার হচ্ছে আমাদের স্টিম যেটা আছে সেই স্টিমকে ওয়াটারে প্রডিউস করে দিবে। কন্ডেন্সার আমাদের যে স্টিম যেটা ছিল সেই স্টিমটাকে হচ্ছে আমাদের হচ্ছে এই স্টিমটাকে হচ্ছে ওয়াটারে প্রডিউস করবে, ওয়াটারে কনভার্ট করে দিবে। তো ঠিক আছে, তাহলে ওয়াটারে কনভার্ট করে দিল, এবং এই ওয়াটারে কনভার্ট করে দেওয়ার পর এই ওয়াটারটা তো আমাদের কি, এই ওয়াটারটা তো আমাদের অনেক, ওই যে আগেই বলে দিয়েছিলাম আমাদের টেম্পারেচার কিন্তু অনেক হাই, প্রেসার কিন্তু অনেক হাই, তার মানে এই ওয়াটারের কিন্তু আমার টেম্পারেচার কিন্তু আমার ভাই অনেক বেশি, এই ওয়াটারের টেম্পারেচার বেশি। তার জন্য এই টেম্পারেচারটাকে কমানোর জন্য আমাদের এখানে কুলিং টাওয়ার দেওয়া আছে। এবং এই কুলিং টাওয়ার কিন্তু এমনি এমনি কাজ করবে না, আমার এইখানে একটা হাই হিটের ওয়াটার আসতেছে, এই হাই হিটের ওয়াটারটাকে আমার এই টেম্পারেচারটাকে কমাতে হবে। তার জন্য কিন্তু আমার রিভার থেকেও কিন্তু একটা কোল্ড একটা ওয়াটার, একটা ঠান্ডা একটা ওয়াটারের সোর্স লাগবে। তার জন্যই দেখো আমাদের যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হচ্ছে, এটা কিন্তু পাবনা এবং এটা কিন্তু পদ্মা নদীর সাথে ধার ঘেঁষে, কারণ আমাদের রিভার থেকে কানেকশন লাগবে, না হলে কুলিং টাওয়ার কাজ করে না। মানে কুলিং টাওয়ারে তুমি এইখান থেকে খালি একটা কি বলে না, হাই ওয়াটার দিতেছো আর এখানে ঠান্ডা হয়ে যাচ্ছে, বিষয়টা এরকম না, তোমার রিভার থেকেও একটা ওয়াটারের সোর্স লাগে, দুইটা মিলে তোমার ওয়াটারটা ঠান্ডা হয়। আমার কথা কি বুঝতে পারছো? প্লাস পাশাপাশি আরেকটু খেয়াল করো যে এইখানে কিন্তু আমাদের এই যে হিট এক্সচেঞ্জারেও কিন্তু আমাদের বাইরে থেকে ওয়াটার দিতে হচ্ছিল, এইখানেও কিন্তু আমাদের ওয়াটার দিতে হচ্ছে, তাহলে কি এখানে একটা ওয়াটারের সোর্স লাগবে না? তো সেইখানে এইখানে যে আমি হিট এক্সচেঞ্জারে যে ওয়াটারটা সাপ্লাই করতেছে, এটার জন্য তো একটা সোর্স লাগবে, তো তার জন্য কিন্তু আমার রিভার কিন্তু লাগবেই। হ্যাঁ, তো আমাদের কুলিং টাওয়ারে ওয়াটার ঠান্ডা হয়ে গেল, তারপর সেই সার্কুলেটিং ওয়াটার তুমি পাম্প করে দাও, পাম্প করে দিয়ে এটারে সরাসরি তুমি হইতাছে হিট এক্সচেঞ্জারে সাপ্লাই করে দাও। ফিড ওয়াটার পাম্প ওই সেম জিনিস, প্রেসার টেসার টেম্পারেচার কন্ট্রোল করে, ওগুলো দিয়ে তুমি দিয়ে দাও। আমার কথা একটাই ভাই, এইখানে স্টিম দিয়ে হচ্ছে এক্সস্ট স্টিমটা আসলো, এটারে তোমার ঠান্ডা করতে হবে। তো স্টিমটারে প্রথমে ওয়াটারে কনভার্ট করো, রিভার থেকে ওয়াটার নাও, ঠান্ডা হয়ে গেল কুলিং টাওয়ারের মাধ্যমে, তারপরে এই ওয়াটারটারে তুমি সুন্দর করে হিট এক্সচেঞ্জারে দিয়ে দাও। তাহলে হিট এক্সচেঞ্জারে চলে গেল, তারপরে তো টেম্পারেচার তো কমেই গেল, তাহলে এখানে ওই যে উপরে যেটা হট মেটাল আছে এখানে হচ্ছে কোল্ড মেটাল দিয়ে দাও। আর এখানে ফিল্টারিং প্রসেস এগুলো না দিলেও সমস্যা নেই, এগুলো দিয়ে তুমি আবার নিউক্লিয়ার রিঅ্যাক্টরের সার্কিটটা কমপ্লিট করে দাও। এই আর কি টোটাল কাজ। এইখানে মেইন কাজ এত কিছু বুঝতে হবে না, মেইন কাজ এই নিউক্লিয়ার রিঅ্যাক্টর, হিট এক্সচেঞ্জারটা আছে, এইখানে আমার টারবাইনের কাজটা, এগুলোই আমাদের মেইনলি দরকারি এলিমেন্ট। এখানে দরকারি এলিমেন্ট গুলোর নামও দেখা লেখা আছে উপরে, আমি একটু বলে দিই যে এইখানে একটু দেখো, এই যে চারটা দেখো এলিমেন্টের নাম লেখা আছে, নিউক্লিয়ার রিঅ্যাক্টর, হিট এক্সচেঞ্জার, স্টিম টারবাইন, অল্টারনেটর। এগুলোর কাজ মোটামুটি পড়লেই বাকিটুকু তুমি লিখতে পারবা। দেখো তো স্কিমেটিকটা বুঝতে কোনো সমস্যা আছে কিনা কোথাও? না স্যার, ঠিক আছে। নিউক্লিয়ার রিঅ্যাক্টরটা কিন্তু ভাই দরকারি, দরকারি বলতে এটা কিন্তু চাকরির পরীক্ষাগুলোতেও রিসেন্টলি আসে, কারণ বুঝতেই পারতেছো বাংলাদেশ আস্তে আস্তে তোমার হচ্ছে ইয়ের দিকে শিফট হচ্ছে। ওপেন হয় না কেন? বাংলাদেশ আস্তে আস্তে তোমার, আমাদের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আস্তে আস্তে ইন্ট্রোডিউস হচ্ছে। তো নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট যদি ইন্ট্রোডিউস হতে নেয় আমাদের কিন্তু এগুলো চাকরির পরীক্ষাগুলোতে কিন্তু আসে, মানে এককালে পরীক্ষায় আসতো ওই যে থার্মাল পাওয়ার প্ল্যান্টের স্কিমেটিক আঁকো, তারপর উইন্ডের, ওগুলো এখন রিসেন্টলি কেন জানি না উঠে যাচ্ছে, নতুন করে নিউক্লিয়ার টেকনোলজি আসতেছে তো
আর এই যে নিউক্লিয়ারে বললাম না যে আমরা এখানে যে হিট প্রডিউস করি, এনার্জি প্রডিউস করি, এনার্জিটা কিন্তু অনেক বেশি থাকে, যার কারণে এটা খুবই একটা অ্যাট্রাকটিভ একটা ইস্যু হয়ে দাঁড়াইছে। যদিও এর কিছু ঝামেলাও আছে, একটু পরে বলতেছি। নেক্সট আসো আমরা নিউক্লিয়ার রিঅ্যাক্টরটা কিভাবে কাজ করে ভাই, এটা আমি একটু তোমাদেরকে একটু বলে দিই, একটু শোনো। নিউক্লিয়ার রিঅ্যাক্টরটা যে শুধুমাত্র ইলেকট্রিক্যালের পরীক্ষায় আসে এরকম না। রিসেন্টলি জিনিস বলা ঠিক না, তারপরেও বলি, এটা বিসিএস এ এখান থেকে প্রশ্ন আসে যে প্রতিটার কাজকে, এখানে দেখো মডারেটর আছে, কন্ট্রোল রড আছে, মানে এই জিনিসগুলো আমাদের একাডেমিক পার্সপেক্টিভে এগুলো থেকে প্রশ্ন কম আসে, কারণ আমাদের এখন ওই আমাদের একাডেমিকের কোর্স প্ল্যান তো ওই আগের মতো করেই ডিজাইন করা, তো তার জন্য প্রশ্ন কম আসে। বাট তোমরা যখন চাকরির পরীক্ষাগুলোতে যাবা, ট্রিপলির চাকরির পরীক্ষাগুলোতে যাবা, বুয়েটের মাস্টার্স করতে গেলে ওইখানে যদি পরীক্ষা টরীক্ষা দিতে যাও, তখন বুঝতে পারবা যে নিউক্লিয়ার থেকে বর্তমানে প্রশ্ন বেশি আসছে। যাই হোক, যতটুকু বলা দরকার বলি, একটু শুনো, আমরা তো একাডেমিকেই আছি। এটা হচ্ছে নিউক্লিয়ার রিঅ্যাক্টর আছে, নিউক্লিয়ার রিঅ্যাক্টরের টোটাল স্কিমেটিক ডায়াগ্রামটা, হ্যাঁ, যেখানে ওই যে বললাম না যে নিউক্লিয়ার ওই যে ফিশন রিঅ্যাকশন যেখানে হয়, বললাম না ওই ফিশন রিঅ্যাকশনটা যেখানে হয় সেটা। এখন নিউক্লিয়ার রিঅ্যাক্টরের মেইন কাজটাই হইতেছে ভাই এই ফিশন রিঅ্যাকশন তোমাকে কন্ট্রোল করতে হবে। মানে ওই যে তোমাকে একটা রিঅ্যাকশন আমি লিখে দিলাম না, যে ইউরেনিয়াম ভাঙে, ওই রিঅ্যাকশনটা কিন্তু ভাই চেইন রিঅ্যাকশন, শিকল বিক্রিয়া। চেইন রিঅ্যাকশনটা মানে কি, ওই রিঅ্যাকশনটা কন্টিনিউয়াস চলতেই থাকে, কন্টিনিউয়াস শক্তি উৎপাদন হতেই থাকে, এটা হচ্ছে চেইন রিঅ্যাকশন। এখন তুমি একটা রিঅ্যাকশন দিয়ে রাখছো এবং সেটা কন্টিনিউয়াস তোমার এনার্জি তৈরি করেই যাচ্ছে, তাইলে তো হলো না বিষয়টা, তোমার ওইটাকে কন্ট্রোল করতে হবে না, তোমাকে তো চেইন রিঅ্যাকশন কন্ট্রোল করতে হবে। চেইন রিঅ্যাকশন তুমি যদি কন্ট্রোল না করো, ও কি আনলিমিটেড এনার্জি হতে হতে তো এক্সপ্লোশন হয়ে যাবে। যে জিনিসটা ওই যে চেরনোবিল বিদ্যুৎ কেন্দ্রের একটা বিস্ফোরণ হয়েছিল 1986-এ ইউক্রেনে, ওইখানে কিন্তু বিস্ফোরণটা এরকমই হয়েছিল যে ওইখানে ওদের আর কন্ট্রোল ওরা ঠিক মতো করতে পারতেছিল না, তখন যখন কন্ট্রোল আর করতে পারতেছে না, তখন দেখছে যে গিয়ে বিস্ফোরণ হয়ে গেছে। তো মেইন জিনিসটা এইটাই, যে আমাদের নিউক্লিয়ার ফিশন এখানে হচ্ছে, নিউক্লিয়ার ফিশন মানে আমাদের এখানে চেইন রিঅ্যাকশন আছে, এই চেইন রিঅ্যাকশনটাকে হচ্ছে আমাদের কন্ট্রোল করতে হবে। তো কন্ট্রোল করার জন্য এই জিনিসটা লাগে, আমি একটু জাস্ট বলি, অপারেশনটা বলি। দেখো এখানে ইউরেনিয়াম ইউজ করতে হচ্ছে, ইউরেনিয়াম তো আমাদের ইউজ করা লাগবে, এটা ছাড়া তো চলবেই না। ইউরেনিয়ামের পাশে দেখো এখানে মডারেটর ইউজ করছে, দেখো এখানে একটা করে ইউরেনিয়াম, তার পাশে মডারেটর, ইউরেনিয়াম তার পাশে মডারেটর, এবং এই মডারেটর হিসেবে গ্রাফাইট ইউজ করছে। নট অনলি গ্রাফাইট, এই মডারেটর হিসেবে তোমার ওয়াটারও ইউজ করা যায়। এবং তোমার হচ্ছে ভারী পানি যেটা আছে না, ভারী পানিকে ইংলিশে কি বলে ভুলেই তো গেলাম, যাই হোক D2O যেটা আছে ভারী পানি যেটা, এই ভারী পানিও ব্যবহার করা যায়, হেভি ওয়াটার আর কি, ওয়াটার, তারপর হচ্ছে হেভি ওয়াটার, এই জিনিসগুলো হচ্ছে তোমার এইখানে মডারেটর হিসেবে ব্যবহার করা যায়, হ্যাঁ। এবং এই মডারেটরের মেইন কাজটা হচ্ছে ওই যে আমাদের দেখো চেইন রিঅ্যাকশনে নিউট্রন তৈরি হচ্ছিল, কিন্তু ওই যে আমি বললাম যে 3টা নিউট্রন তৈরি হচ্ছিল, মানে চেইন রিঅ্যাকশনে তো তুমি নিউট্রন দিয়ে আঘাত করতেছো, বাট আলটিমেটলি প্রোডাক্ট হিসেবেও কিন্তু তোমার নিউট্রন পাওয়া যাচ্ছিল। এখন এই নিউট্রন গুলোর ভ্যালোসিটিটা অনেক বেশি থাকে, বুঝছো, নিউট্রন গুলোর ভ্যালোসিটি অনেক বেশি থাকে, তখন এতগুলো নিউট্রন যদি একটার পর একটা গিয়ে আঘাত করতে থাকে, তখন কিন্তু একটা বিস্ফোরণের সম্ভাবনা তৈরি হতে পারে, এক্সপ্লোশন হতে পারে। তো এই নিউট্রনের গতি কমানোর জন্য এখানে মডারেটর ইউজ করে, বারবার বলতেছি, এমসিকিউ আকারে এই প্রশ্নগুলো ঢুকে মাঝে মাঝেই, টেকনিক্যাল নন টেকনিক্যাল সব জায়গাতেই আসে চাকরির পরীক্ষাগুলোতে, যে এই মডারেটরের কাজ হচ্ছে আমার যে নিউট্রন গুলো আছে এই নিউট্রনের ভ্যালোসিটিটা কমিয়ে দিবে, নিউট্রনের ভ্যালোসিটি কমানোর কাজ হচ্ছে মডারেটরের। নেক্সট আসো, কন্ট্রোল রড এবং ম্যাটেরিয়াল গুলো ভালো করে শিখে রাখো, এগুলো কিন্তু পরীক্ষা আসবে, কিন্তু পরবর্তীতে চাকরির পরীক্ষাগুলোতে আসছে। কন্ট্রোল রড, কন্ট্রোল রড হিসেবে তুমি বোরন অথবা ক্যাডমিয়াম ইউজ করে, কন্ট্রোল রড হিসেবে বোরন অথবা ক্যাডমিয়াম, এটা হচ্ছে কন্ট্রোল রড ইউজ করে। এই কন্ট্রোল রডের কাজ হচ্ছে আমার যে গতিপ্রাপ্ত নিউট্রন যেগুলো আছে এই নিউট্রন গুলোকে অ্যাবজর্ব করে ফেলা, ঠিক আছে। এই যে নিউট্রন যেটা আছে, কথা বুঝছো, মডারেটর নিউট্রনের গতি কমায় আর কন্ট্রোল নিউট্রনকে অ্যাবজর্ব করে ফেলে, ঠিক আছে। এই যে নিউট্রন, এই যে ভিতরে ডট 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 দিয়ে নিউট্রন বোঝানো হইতেছে, হ্যাঁ, এই নিউট্রন গুলোকে অ্যাবজর্ব করে ফেলে। এই পর্যন্ত কি বুঝতে কোনো সমস্যা আছে এই ভিতরের অংশটুকু?
আর ভিতরে যে প্রেসার ভেসেল টেসেল বুঝোই, কারণ এখানে টেম্পারেচার বেশি থাকে বলা হচ্ছে, আর এটা নিউক্লিয়ার রিঅ্যাক্টর তো বুঝোই, তো বলার কিছু নাই। এই পর্যন্ত কি ক্লিয়ার? জি স্যার। এখন আসো যে আমার এইখানে যে এনার্জি প্রডিউস হচ্ছে, এইখানে আমরা নিউক্লিয়ার রিঅ্যাক্টরে আমরা দেখলাম রিঅ্যাকশনেই দেখছি যে নিউক্লিয়ার রিঅ্যাক্টর থেকে এনার্জি প্রডিউস হয়। এখন এই টেম্পারেচার তো ভাই অনেক বেশি থাকে, প্লাস এইখানে অনেক ওয়েস্টেজ ইউরেনিয়ামও থাকে, ইউরেনিয়ামের অনেক ওয়েস্টও হয়, মানে অনেকগুলো ইউরেনিয়াম নষ্ট হয়ে গেছে এরকম থাকে। তাহলে এই টেম্পারেচার এখন তোমাকে কমাইতে হবে। তো এই টেম্পারেচার কমানোর জন্য কুল্যান্ট ইউজ করতে হয়। কুল্যান্ট হিসেবেও এই সেম জিনিস ওয়াটার বা হেভি ওয়াটার ইউজ করা যায়। এই কুল্যান্টটা আবার গ্রাফাইট বলো না, কুল্যান্ট হিসেবে ওয়াটার, হেভি ওয়াটার এগুলো ইউজ করে, D2O H2O এই জিনিসগুলো ইউজ করে কুল্যান্ট হিসেবে। তো কুল্যান্ট কি করবে, ওই যে টেম্পারেচার অনেক বেশি আছে সেই টেম্পারেচারটাকে অনেক বেশি হইলো, আর এই যে ওয়েস্ট যেগুলো হইতাছে সেই ওয়েস্ট গুলোকে ওয়াটারের মধ্যে গিয়ে ডিপ করে দিবে। এই ওয়াটার যেটা বলা হচ্ছে, এই কি বলে না, যে কুয়াটা বা যে জায়গাটাতে আমরা রাখতেছি জিনিসগুলো, ওয়েস্ট গুলোকে রাখতেছি, ভুলেও যদি এই জিনিসটা নষ্ট হয়ে যায়, এই চৌবাচ্চাটা, এই মানে রিজার্ভয়ারটা আর কি, এই রিজার্ভয়ারটা যদি কোনো কারণে তোমার না থাকে তাইলেই কিন্তু এটা পুরা ধ্বংস হয়ে যাবে। এই কাজটাই কিন্তু যে তোমার হইতেছে ইউক্রেনের চেরনোবিলের বিস্ফোরণে কিন্তু এই ঘটনাটাই ঘটছিল, যে ওদের এই কুল্যান্টে গিয়ে এইখানে যে যে ওয়াটারটা যে রিজার্ভয়ারে যেটা হয়, এই রিজার্ভয়ারটা সামহাউ ডিসকানেক্ট হয়ে গেছিল। তাইলে দেখো তোমার এত টেম্পারেচার, এই টেম্পারেচারকে তুমি কমাইতে পারতেছো না, তাহলে তো সিস্টেম শেষ। আর বাদ বাকি জিনিস তুমি জানো, এখানে ওই যে স্টিম তৈরি হয়, এই স্টিম দিয়ে আমরা ওই যে টারবাইন ঘুরাইতাম, ওই জিনিসটা এখানে অংশ আকারে দেখানো হয়েছে। আর এই যে তারপর কি হয়ে গেল, কুল হয়ে গেল, তারপর কুল্যান্ট হয়ে গেল, তারপর কি হলো, ঠান্ডা হয়ে যাওয়ার পর এই কুল্যান্ট সার্কুলেটিং পাম্প দিয়ে অবশিষ্ট যদি আরো কিছু ইউরেনিয়াম পড়ে থাকে, এই ইউরেনিয়াম তুমি আরো এখানে সাপ্লাই দিয়ে দাও। মানে এখানে তো আমরা ওই যে অতিরিক্ত ইউরেনিয়াম গুলোকে নিয়ে আসলাম, তারপরেও যদি তোমার মনে হয় আরো কিছু ইউরেনিয়াম বেঁচে আছে, পরে এই ইউরেনিয়ামটাকে তুমি সিস্টেমে আরো দিয়ে দাও, চলো হয়ে যাবে। এই পর্যন্ত কি ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, নেক্সট আসো হিট এক্সচেঞ্জারের কাজ আমরা বলছি, এখানে যে চেইন রিঅ্যাকশন সম্পর্কে বলা আছে এটাও বলে দিচ্ছি, এটা বলার কিছু নাই। স্টিম টারবাইন কি জিনিস জানো, অল্টারনেটর কি জিনিস জানো, একটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের সাইট কিভাবে সিলেকশন করে এটা আমার বলার কিছু নাই, নিজে একটু দেখে নিও। যে আমার ওয়াটারের অ্যাভেলেবিলিটি লাগবে, ওয়েস্টকে ডিসপোজ করতে হবে, পপুলেটেড এরিয়া থেকে দূরত্ব থাকতে হবে, ট্রান্সপোর্টেশন ফ্যাসিলিটি লাগবে, বলার আমার কিছু দরকার নাই, নিজেই পারবে। আমরা সরাসরি এক্সাম্পলে চলে যেতে চাচ্ছি। আমি একটা দেখিয়ে দেই আর একটা তোমরা নিজেরা দেখে নিও। এটা তো দেখা যাচ্ছে না, আমি আরেকটা যেটা আছে এটাই দেখিয়ে দিই। আমি 2.18টা দেখিয়ে দিই, তোমরা 2.1 এর উপরে যেটা আছে ওইটা একটু নিজেরা একটু দেখে নিও, আমি একটা দেখিয়ে দিচ্ছি, এটা আমি দেখিয়ে দিচ্ছি এক্সাম্পল। যদি খাতা থাকে লিখতে পারো, না থাকলেও সমস্যা নাই। কেউ জয়েন করতে চাচ্ছে? আচ্ছা, এটা দেখো আমি একটু বলি, বললেই বুঝতে পারবা, এটা কঠিন কিছুই না, দুইটা অঙ্ক একই, একটা বুঝলে আর একটা বুঝতে পারবা। বলা হয়েছে যে একটা নিউক্লিয়ার রিঅ্যাক্টর তুমি ইউজ করছো, এই নিউক্লিয়ার রিঅ্যাক্টর থেকে তুমি কতটুকু পাওয়ার পাবা। সোজা হিসাব, প্রথমত হচ্ছে পাওয়ার ক্যালকুলেট করতে বলছে। তুমি একটা নিউক্লিয়ার রিঅ্যাক্টর ব্যবহার করছো, এই নিউক্লিয়ার রিঅ্যাক্টর থেকে কি পরিমাণ পাওয়ার প্রডিউস হচ্ছে, আউটপুট পাওয়ার কতটা বের করতে বলছে। এখন বলে দিছে যে এই নিউক্লিয়ার রিঅ্যাক্টরটার পাওয়ার তুমি বের করবা, বাট এই পাওয়ারটা তুমি বের করবা 30 দিনে, মানে 30 দিনে কতটুকু পাওয়ার হচ্ছে তোমার ইউজ হচ্ছে, 30 ডেজ, এটা বের করতে বলছে। বলা হয়েছে একটা জিনিস যে ও 30 দিনে 2 কেজি পরিমাণ ফিউয়েল ইউজ করে, মানে 2 কেজি ইউরেনিয়াম ইউজ করে, ফিউয়েল মানে কিন্তু ইউরেনিয়াম। ইউরেনিয়াম তোমার হচ্ছে 235 যেটা আছে এটা হচ্ছে ও ইউজ করতেছে, 30 দিনে 2 কেজি ইউরেনিয়াম ব্যবহার করতেছে। আর বলতেছে যে প্রতিটা ফিশন বিক্রিয়াতে 200 মেগা ইলেকট্রনিক ভোল্ট এনার্জি তৈরি হয়। প্রতিটা ফিশন মানে যে একটা রিয়াকশন, টোটাল যে রিয়াকশনটা বলছি, একটা রিয়াকশন যদি কমপ্লিট হয় তাহলে ওইখান থেকে হচ্ছে ওর 200 মেগা ইলেকট্রনিক ভোল্ট পরিমাণ এনার্জি প্রডিউস হয়। আর অ্যাভোগাড্রো নাম্বার এটা তোমরা জানো, 6.02 10 টু দি পাওয়ার 23 ছিল।
বাট 23 ছিল হচ্ছে পার মোলের জন্য, বাট এখানে কিন্তু কিলোমোল ইউজ করছে। কিলোমোল ইউজ করলে কিন্তু এখানে 26 হয়ে যাবে। মানে অ্যাভোগাড্রো নাম্বার কত ছিল? 6.02 10⁻23 ছিল মোলের জন্য, 1 মোলের জন্য, পার মোলের জন্য, বাট এটা 26 হচ্ছে পার কিলোমোলের জন্য। দেখো কোশ্চেন বুঝতে পারছো কিনা? কোশ্চেনটা হচ্ছে একটা নিউক্লিয়ার রিঅ্যাক্টর 30 দিনে 2 কেজি ইউরেনিয়াম ব্যবহার করে। যদি একটা নিউক্লিয়ার রিঅ্যাক্টর 30 দিনে 2 কেজি ইউরেনিয়াম ব্যবহার করে, তাহলে ও তোমাকে কতটুকু পাওয়ার দিতে পারবে, এটা হচ্ছে কোশ্চেন। আর বলা হয়েছে যে একটা ফিশন মানে একটা রিঅ্যাকশন কমপ্লিট করলে 200 মেগা ইলেকট্রনিক ভোল্ট এনার্জি প্রডিউস করে। দেখো কিভাবে করছে। প্রথমে বের করছে যে 2 কেজি ফুয়েলের মধ্যে কতগুলো অ্যাটম আছে। দেখো আমি একটু বলি, ইউরেনিয়ামের সংকেতটা কি? ইউরেনিয়ামের সংকেত হচ্ছে 92 আর উপরে কত? 235। তার মানে বিষয়টা কেমন হচ্ছে যে 235 গ্রাম, এগুলো তোমরা 9-10 শিখে আসছো। 235 গ্রামের মধ্যে অ্যাটম আছে কয়টা? 6.02 ইন্টু 10⁻23। এটা হচ্ছে আমাদের কেজিতে বলছে তো, এই যে কিলোতে বলছে তো, তার জন্য আর কি। মানে এখানে তাহলে আমাদের মানে তুমি বলতে পারো যে এখানে স্যার 26 কেন ইউজ করলে না? হ্যাঁ, এখানে 26 তুমি ইউজ করতে পারো, তাইলে এটাকে কেজিতে নিতে হবে, গ্রামে নেওয়া যাবে না। তখন এটা যে কিলোতে লিখছে তো, এটাকে কেজিতে নিতে হবে। তোমরা এটার সাথে পরিচিত তো বেশি, তার জন্য এটা দিয়ে লিখছি যে 235 গ্রাম। এটা সংকেত থেকেই বোঝা যায়, এটা একদম ক্লাস 9-10 না 8-এ করে আসছো, যে 235 গ্রামের মধ্যে এতগুলো, এত সংখ্যক ইউরেনিয়াম আছে। তাইলে আমি বের করি 2 কেজির মধ্যে কত। 2 কেজি মানে হলো 2000 গ্রাম। তো 2000 গ্রামের মধ্যে কতগুলো আছে এটা করো, দেখো এই যে এই অ্যান্সারটা আসবে। দেখো এই প্রসেসটুকু বুঝছো কিনা, যে আমরা প্রথমে বের করছি যে 2 কেজির মধ্যে কতটুকু ইউরেনিয়াম আছে, কয়টা ইউরেনিয়াম আছে। আমার কথা কি বুঝছো? এই আমার কথা বুঝছো যে কয়গুলো ইউরেনিয়াম আছে সেটা আমরা বের করছি। জি স্যার, বুঝতে পারছি। এখন দেখো নেক্সট কি করছে, ফিশন রেটটা বের করছে। দেখো আমার এই যে এতগুলো ইউরেনিয়াম, এই এতগুলো ইউরেনিয়াম মানে কি, এখানে 2 কেজি ইউরেনিয়ামে কতগুলো পরমাণু আছে সেটা বের করছে। এই এতগুলো ইউরেনিয়ামকে আমি 30 দিন ব্যবহার করছি। আমার কথা কি বুঝতে পারছো? বলে দিছে না যে 30 ডেজে 2 কেজি ইউরেনিয়াম ব্যবহার করছি, তার মানে এতগুলো অ্যাটমকে আমি 30 দিনে ব্যবহার করছি। তাহলে ফিশন রেট মানে কি? ফিশন রেট মানে প্রতি সেকেন্ডে কয়টা অ্যাটম ভাঙতেছে। ঠিক আছে, তাহলে এতগুলো অ্যাটম ভাঙতেছে 30 দিনে, তার মানে এই ফিশন রেটটা হচ্ছে কি, যে পার সেকেন্ড, প্রতি সেকেন্ডে কতগুলো করে অ্যাটম ভাঙতেছে সেটা, যে পার সেকেন্ডে কতগুলো করে অ্যাটম ভাঙতেছে। তার মানে আমার কি করতে হবে, এই যে এতগুলো অ্যাটম আছে, এতগুলো অ্যাটম 30 দিনে, তার মানে পার সেকেন্ড মানে কি, এটাকে আমি যদি 30 দিন দিয়ে ভাগ দিয়ে দেই, সেকেন্ডে নিতে হবে, বুঝো? তাহলে 30 দিন, একদিনে 24 ঘন্টা, 1 ঘন্টায় 60 মিনিট, 1 মিনিটে 60 সেকেন্ড। এই জিনিসটা দিয়ে তুমি যদি ভাগ করে দাও, তাহলে তুমি কিন্তু ফিশনের রেটটা পাবা। তার মানে প্রতি সেকেন্ডে কয়টা করে ফিশন হচ্ছে। আমার কথা কি এতটুকু বুঝতে পারছো? জি স্যার। মানে আমি ফিশন রেটটা বের করছি, তাহলে মানে এই রেটটা কি? এই রেটটা হচ্ছে যে 1 সেকেন্ডে কয়টা করে অ্যাটম ভাঙতেছে, 1 সেকেন্ডে কতগুলো করে ফিশন হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে ফিশন রেট। এবার আসো, আমার কি পরিমাণ এনার্জি রিলিজ হয়েছিল টোটাল? টোটাল একটা ফিশনে এনার্জি রিলিজ হয় হচ্ছে 200 মেগা ইলেকট্রনিক ভোল্ট। এখন একটা কথা শুন, আমি ফিশন রেটটা কেন বের করছি, এর কারণটা কি আসলে? মানে আমি যে ফিশন রেটটা ব্যবহার করছি, এটা বের করার প্রয়োজনীয়তা কি আমার? শুধু শুধু ফিশন রেট আমি বের করছি কেন, দরকার কি? দেখো ভাই, আমার এখানে কোশ্চেনে বলে দেওয়া আছে আমার একটা ফিশনে কতটুকু এনার্জি রিলিজ হয়, যে এনার্জি রিলিজ পার ফিশন। আর ফিশন রেট মানে কি, 1 সেকেন্ডে কতগুলো করে ফিশন হচ্ছে। তার মানে দেখো আমার পার ফিশনের এনার্জিটা বের করতে বলছে, দেওয়া আছে পার ফিশন। তার মানে তুমি যদি ফিশন রেটটা বের না করো, তাহলে তো তুমি এই জিনিসটা ইউজ করতে পারবা না। পার ফিশনের এনার্জি বের করতে বলছে, তাহলে ফিশন রেট ছাড়া তুমি তো এখানে যেতে পারবা না।
একটা ফিশনের কথা বলছে না, আর ফিশন রেট থেকেই তো আমরা ওই একটা ফিশনের দিকে আস্তে আস্তে মুভ করতে পারবো। দ্যাটস ওয়াই আমরা ফিশন রেটটা বের করে নিচ্ছি। তো ঠিক আছে, এনার্জি রিলিজ আমার মেগা ইলেকট্রনিক ভোল্টে দিচ্ছে, বাট এই ফিশন রেটের কিন্তু একটা একক আছে। ফিশন রেটটার এককটা হচ্ছে এখানে দেওয়া নেই, এটা হচ্ছে জুল পার সেকেন্ড, যে 1 সেকেন্ডে এত জুল এনার্জি আমরা পাচ্ছি, এরকম একটা কিছু। তার মানে এটাকেও আমার জুলে নিতে হবে, মেগা ইলেকট্রনিক ভোল্ট। এখন দেখো 1 ইলেকট্রনিক ভোল্ট মানে কত? 1 ইলেকট্রনিক ভোল্ট মানে হচ্ছে 1.6 ইন্টু 10 ইনভার্স 19 জুল। এখন তোমাকে বলছে 1 মেগা ইলেকট্রনিক ভোল্ট, তার মানে কি করতে হবে? 1 ইলেকট্রনিক ভোল্টের এটা কি 10⁶, এরকম কিছু একটা। তার মানে কি করতে হবে? যে এইখানে যে মানটা আসছে এটাকে আরো 10⁶ দিয়ে গুণ দিয়ে দাও। এই দেখো এইখানে 200 ইন্টু 10⁶, তার সাথে এটা দিয়ে গুণ দিচ্ছে, দিলে জুলে চলে আসছে। ঠিক আছে, এবার খেয়াল করো, এবার আমরা টোটাল পাওয়ারটা বের করব। টোটাল পাওয়ারটা আমরা বের করবো, একটু খেয়াল করো। আমার একটা ফিশন থেকে কি পরিমাণ পাওয়ার আসতেছে? এই পরিমাণ। দেখো আমার এনার্জি রিলিজ পার সেকেন্ডে বের করছে, কিন্তু আমার এখানে পাওয়ার আউটপুটটা বের করছে। বাট পাওয়ার আউটপুটের ক্ষেত্রে ওরা এভাবে চিন্তা করে নিতে হবে তোমাকে, যে 1 সেকেন্ডে কি পরিমাণ পাওয়ার তুমি পাচ্ছ, এরকম বিষয়টা। দেখো এটা তোমরা 9-10-এ করে আসছো, P = W/T। তো এইখানে ওরা পাওয়ারটা বের করছে, বাট এই পাওয়ারটা বের করার জন্য ওরা ধরে নিছে যে এটা হচ্ছে 1 সেকেন্ড, মানে 1 সেকেন্ডে কি পরিমাণ পাওয়ার পাবা এই জিনিসটা বের করছি আমরা। তো কি করব? আমার হচ্ছে প্রতিটা ফিশনে এনার্জি রিলিজ হচ্ছে এত, আর ফিশন রেট হচ্ছে এত। ফিশন রেট মানে কি? ফিশন রেট মানে হচ্ছে 1 সেকেন্ডে এতগুলো ফিশন হচ্ছে, 1 সেকেন্ডে কতগুলো ফিশন হচ্ছে এটা। তাইলে দেখো একটা ফিশন থেকে আমি এতগুলো পরিমাণ হচ্ছে আমি এনার্জি পাচ্ছি, আর প্রতি সেকেন্ডে ফিশন হচ্ছে এতগুলো। বিষয়টা বুঝো, 1 সেকেন্ডে আমি এনার্জি পাচ্ছি 1 সেকেন্ডে আমার ফিশন হচ্ছে এতগুলো, আর প্রতিটা ফিশন থেকে এনার্জি পাচ্ছে এতটা। তার মানে কি আমার দুইটারে গুণ করে দিলে হচ্ছে না? একটু নর্মাল কমন সেন্স দিয়ে চিন্তা করে বুঝতে পারবা যে একটা ফিশন থেকে আমি এনার্জি পাচ্ছি হচ্ছে এইটা 3.2 10⁻23। একটা ফিশন থেকে 11 10⁻11, একটা ফিশন থেকে এতগুলো এনার্জি পাচ্ছি, আর প্রতি সেকেন্ডে ফিশন হচ্ছে এতগুলো। তার মানে একটা ফিশন থেকে পাচ্ছি এত এনার্জি, তার মানে এতগুলো ফিশন থেকে কতগুলো এনার্জি পাবো? বুঝো না এই কথা? এতগুলো ফিশন থেকে, তার মানে কি করতে হবে? এই যে এইখানে যে মানটা পাইলাম এই মানের সাথে এটা কি করে দেওয়া লাগবে? গুণ দিয়ে দেওয়া লাগবে। একটা ফিশন থেকে এতগুলো, আর 1 সেকেন্ডে ফিশন হচ্ছে এতগুলো। 1 সেকেন্ড কথাটা কেন বলতেছে? 1 সেকেন্ড কথাটা কিন্তু এই যে এখানে লেখা আছে যে পার সেকেন্ডে। তার মানে একটা ফিশন থেকে এনার্জি পাচ্ছে এতগুলো, তার মানে এতগুলো ফিশন থেকে কতগুলো এনার্জি পাচ্ছে। তাহলে এই দুটাকে গুণ করে দাও, তাহলে হয়ে যাচ্ছে না? দেখো ম্যাথটা কি বুঝতে পারছো? জি স্যার। ম্যাথটা কি বুঝা গেছে না? একটু বলো। এই ম্যাথ না বুঝতে পারলে বলো, পরীক্ষা আসবে কিন্তু। বুঝছি স্যার। আচ্ছা, ম্যাথ বুঝতে পারলে তো হইছেই। আর এইখানে আরেকটা ম্যাথ আছে, এই ম্যাথটাও তোমরা একটু করে নিও। এই ম্যাথটা তোমাদের একটু করে নিলেই পারবা, একই রকমই জিনিস, দেখলেই বুঝতে পারবা, কঠিন কিছু নাই। এটা কঠিন, এটা আরো সহজ, কঠিনটাই আমি করে দিছি, এটা আরো একই জিনিসপত্র। এখন ইভিনিং এর তোমরা যারা আছো তোমাদের সাজেশন হচ্ছে এই দুইটা ম্যাথ থেকে একটা ম্যাথ পরীক্ষায় আসবে, আর পাশাপাশি থিওরিটিক্যাল কিছু আসতে পারে, এটা পরে সাজেশন আকারে কমিয়ে দিবনি। আপাতত স্কিমেটিকটা শিখে রাখো, আর হচ্ছে ওই নিউক্লিয়ার রিঅ্যাক্টরের ডায়াগ্রামটা শিখে রাখো, আর এই দুইটা ম্যাথ করে রাখো, তাইলে এই 5 মার্ক কমন পাবা। পরবর্তীতে কমিয়ে দিবই। আর ডের কি কোনো স্টুডেন্ট আসছো? আমি কিছু বুঝতে পারতেছি না আসলে। থাকলে একটু রেসপন্স করো, একটা কথা বলবো, না হলে কিছু বলার নাই আমার। কেউ কি আসো?
জি স্যার আছি, বলেন। আচ্ছা, তাহলে একটু শুনো যে এইখানে অনেক সময় কোশ্চেন পেঁচায় কিভাবে, যে বলে দিল তোমাকে যে 85% ইউরেনিয়াম বা 80% ইউরেনিয়াম, যেরকম উপরের এই মাত্রাতেই আমি যাচ্ছি, দেখো এটাতেই বলি, যেটা বললাম এটাতেই বলি, মুছে দেই জিনিসগুলা, খুব ইয়া হয়ে গেছে। কোথায় এখানে একটা ইরেজার ছিল, এটা মুছতে 12টা বাজবে, ঝামেলা আছে। আচ্ছা, ওই পুরে লিখে দিই। বলে দিল যে এইখানে 80% ইউরেনিয়াম তুমি ইউজ করতে পারো, বাকি 20% সাপোজ ওয়েস্ট হয়ে গেছে। এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলে, এই ধরনের কোশ্চেন হয় অনেক সময়, যে 80% ইউরেনিয়াম ইউজ হইতেছে, বাকি 20% নষ্ট হয়ে গেছে। তখন কিন্তু ভাই কোশ্চেনের একটা পরিবর্তন আসবে, এখানে মানে অ্যান্সারে পরিবর্তন আসবে, যে 2 কেজি ইউরেনিয়ামে এতগুলো অ্যাটম আছে, ঠিক আছে, কথা কোনো সমস্যা নেই, কিন্তু সবগুলো অ্যাটম তো তোমার নিউক্লিয়ার রিঅ্যাকশনে অ্যাটেন্ড করতেছে না। তখন কিছুই না, সবকিছু একই থাকে, জাস্ট এই জিনিসের যে মানটা আসছে এই মানটাকে খালি তোমার 0.8 দিয়ে গুণ দিয়ে দিয়ে বাকি ম্যাথ প্রসেসটাকে আগে নিয়ে যায়। বুঝতে পারছো কথা? তোমাকে কোশ্চেনে বলে দিল যে সবই ঠিক আছে, পাওয়ার আউটপুট বের করো, 30 দিনে 2 কেজি ফুয়েল আমি ইউজ করছি, পার ফিশন এতটুকু হচ্ছে, বাট একটা লেজুর জুড়ে একটা কথা বলে দিল যে 80% ইউরেনিয়াম হচ্ছে আমাদের এখানে এনার্জিতে ইউজ হচ্ছে, বাকি 20% ইউরেনিয়াম সামহাউ ওয়েস্ট হয়ে গেছে, বা বাকি 20% কোন একটা আইসোটোপে তৈরি হয়ে গেছে, বা এটসেট্রা এটসেট্রা হতে পারে, যে কোনো কথাই হতে পারে। তখন তোমাকে জাস্ট এইখানে এই ম্যাথের ক্ষেত্রে যদি বলি যে জাস্ট তুমি নাম্বার অফ অ্যাটম বের করলা, বাট এতগুলো অ্যাটম তো প্রপার ইউজ হয় না, এটার 80%, তখন এটাকে 0.80 দিয়ে গুণ দিবা, সেইখান থেকে তোমার ফিশন রেটটা আসবে। এনার্জি রিলিজ পার ফিশন এই মানের কিন্তু কোনো পরিবর্তন নাই ভাই, এখানে কিন্তু যা আছে তাই থাকবে, এখানে কিন্তু কোনো চেঞ্জ নাই, মানে একই থাকবে, ওইখানে একটু পরিবর্তন আসবে। তো কোশ্চেন প্যাচালে এরকমই হতে পারে, এর চেয়ে বেশি পরিবর্তন কিছু হবে না, এরকমই হতে পারে। আর এই তো, তোমাদের কালকেও আমি একদিনে এতগুলো টপিক না করে আমি রেগুলারই আগাইতে থাকবো। কালকেও আমি সেম টাইমে 9টার সময় তোমাদের নিয়ে বসবো, এবং হাইড্রো যে পাওয়ার প্ল্যান্টটা আছে সেই হাইড্রোটা আমরা আগামীকালকে শেষ করব। ওইখান থেকেও 5 মার্কের মতো প্রশ্ন পাবা, এভাবেই বসবো, 5 মার্কের মতো প্রশ্ন পাবা। আর যদি একটু সাজেশন হিসেবে যদি বলে দেই, ইভিনিং এ তোমাদের তো সাজেশন বলা হয়েছে, ডেতে তোমাদেরকে যদি আমি একটু সাজেশন হিসেবে যদি বলি, এখানে কি লিখা যায়? লিখা যায় না, যাই হোক আমি একটু বলে দেই। সেটা হচ্ছে যে তোমাদেরকে আমি, আচ্ছা মুখে মুখে বলে দিই তাইলে হবে, এখানে লিখা ঝামেলা হচ্ছে। সেটা হচ্ছে যে মাইক্রোগ্রিড পড়ানো হয়েছে, মাইক্রোগ্রিড থেকে টোটাল 10 মার্কের মতো প্রশ্ন আসবে তোমাদের। তার মধ্যে তোমাদের মাইক্রোগ্রিডের যে সিমুলেশন মডেল যেটা দেখানো হয়েছে, ওইটা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। সিমুলেশন যে মডেলটা দেখানো হয়েছে ওইখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। প্লাস পাশাপাশি তোমাদের যে এনার্জি ম্যানেজমেন্ট সিস্টেম যেটা ছিল, ওই এনার্জি ম্যানেজমেন্ট সিস্টেম থেকে প্রশ্ন আসবে হয়তোবা। এই দুইটা ভালো করে করো, তাইলে 10 মার্ক প্রশ্ন হবে আশা করি। প্লাস মাইক্রোগ্রিডের ডেফিনেশনটা দরকার হবে, মাইক্রোগ্রিডের ডেফিনেশন, ওইটার জন্য যে সিমুলেশন মডেলটা করানো হয়েছে, প্লাস মাইক্রোগ্রিডের যে মুড ছিল, মুড বলতে গ্রিড কানেক্টেড মুড এবং আইল্যান্ডেড মুড, এই দুইটা ভালো করে দেখো। মাইক্রোগ্রিডের ডেফিনেশন দেখো, সিমুলেশন মডেলটা, আর ওটার এনার্জি ম্যানেজমেন্ট সিস্টেমটা। এনার্জি ম্যানেজমেন্ট সিস্টেম মানে লাস্টের ক্লাস যেটা ছিল, অনেকগুলো সার্কিটে আছে। তোমাদেরকে আগে থেকে আমি একটু সতর্ক করে দিচ্ছি ভাই, যে ফাইনালে কিন্তু তোমাদের কিন্তু 30-এর উপরে মার্ক তুলতে কিন্তু কষ্ট হবে, জান বের হয়ে যাবে। হ্যাঁ, 30-এর উপরে মার্ক তুলতে তোমাদের ইয়াতে যেরকম মিডে যেরকম 25 পাইছো, এইখানেও দেখবা 25ই পাবা, 30-এর উপরে মার্ক তুলতে কষ্ট হবে, কারণ কোশ্চেন, যাই হোক যেটাই হয়েছে সাজেশন দিব পরবর্তীতে,
তোমাদের আরেকটা সেকশনের ওই সেকশনের আরো সমস্যা হবে, বাট তোমাদের অতটা সমস্যা হবে না। আম, একটু কেয়ারফুল হয়ে যায় জিনিসটা, এখন থেকে একটু পড়াশোনা করো, নাহলে এটা মানে 2 দিন পড়াশোনা করে যদি মনে করো যে ঠিক আছে, যে তোমরা অনেকেই হয়তো A+ তুলো, একটা একটা সতর্ক করে দেই, এটা 2 দিন পড়াশোনা বা 4 দিন পড়াশোনা করে A+ তোলার মতো কোশ্চেন আসলে হয় নাই। এটা যাই হোক, কিছু একটা কারণে কোশ্চেন কঠিন হয়ে গেছে, আমার পার্ট কঠিন হয়নি, কোশ্চেন একটু ঝামেলা আছে। তো একটু সতর্ক করে দিচ্ছি, আর আমার কথাগুলো ভালো করে শুনো, যেরকম আজকের ক্লাস যেটা বলা হয়েছে ভালো করে জিনিসগুলো শুনো, পারবা আশা করি, রেকর্ডিংটা শুনো। আচ্ছা, আর হলো মাইক্রোগ্রিডের কথা গেল, 10 মার্ক হলো। তারপর তোমাদের ওই যে সোলার পড়ানো হয়েছিল একদম শুরুর দিকের ক্লাসে, ওইখানে সোলারের বলা হয়েছিল যে সিরিজ প্যারালাল আমরা কানেকশন ব্যবহার করি, বাট সিরিজ প্যারালাল ব্যবহার করে পাওয়ার বাড়ানো যায়, সেটা কিভাবে হয় এটা একটু দেখে রাখবো। আর হচ্ছে পার্শিয়াল শ্যাডো একটা ইফেক্ট করানো হয়েছিল, তো পার্শিয়াল শ্যাডো, আচ্ছা এই সোলারের এই কোশ্চেনটা ডে ইভিনিং দুইজনের জন্য, হ্যাঁ ইভিনিং তোমরাও, তোমাদের জন্য এই কোশ্চেনটা দরকারি। সেটা হচ্ছে যে পার্শিয়াল শ্যাডো ওটা কেন হয়, ওটা কনসিকুয়েন্স গুলো কি, আর এটা কিভাবে তুমি এই প্রসেসটাকে এলিমিনেট করতে পারবা, এই কোশ্চেনটা একটু দেখে রাখো। 5 মার্ক হবে আশা করি। আর 5 মার্ক জানো কোথায়, আচ্ছা হাইব্রিড ইলেকট্রিক ভেহিকেল, হাইব্রিড ইলেকট্রিক ভেহিকেলের সাজেশন ভাই একটাই, সেটা হচ্ছে আমার সিটির কোশ্চেন, ডে ইভিনিং দুইজনের জন্য আমার সিটির কোশ্চেনটা ছিল, সিটির কোশ্চেনটা করে রাখবা। আশা করি কমন, মানে হুবহু কমন না পড়লেও ওই কোশ্চেন গুলোই কমন পড়বে, প্লাস পাশাপাশি হাইব্রিড ইলেকট্রিক ভেহিকেল টোটালটা তো পড়তেই পারো, এটাই। আর হচ্ছে তোমাদের একটা অ্যাসাইনমেন্ট করতে দেওয়া হয়েছে, ওই অ্যাসাইনমেন্টটা খুব ভালো করে করে রাখো, একই অ্যাসাইনমেন্ট, ডের জন্য বলতেছি, হ্যাঁ ইভিনিং এর সমস্যা হবে না, ডেতে তোমাদের যে অ্যাসাইনমেন্টটা আছে ডের ব্যাচ, ওই অ্যাসাইনমেন্টটা খুব ভালো করে করবা ভাই, এবং বুঝে বুঝে করো, ধরা খাওয়ার সম্ভাবনা আছে ওইখানে, বারবার বলতেছি ধরা খাওয়ার সম্ভাবনা আছে। অ্যাসাইনমেন্ট একজন আরেকজনেরটা কপি করবা, ঠিক আছে কপি করো, আমার কোনো আপত্তি নাই, কিন্তু বুঝে বুঝে করো, নাহলে কিন্তু বিশাল মার্কের একটা ধাক্কা খাবা কিন্তু। আমি কিন্তু ওয়ার্ন করে দিলাম, এটা সতর্ক করে দিচ্ছি আমি। মিটা যেরকম সতর্ক করছিলাম যে বড় কোশ্চেন হবে, এখানে বড় কোশ্চেন না, বাট ওই অ্যাসাইনমেন্ট ভালো করে না খেলে একটা মানে ছিটকে পড়ে যাবা, A+ তোলার আশাই বাদ দিয়ে দাও, তাইলে A+ আর আসবে না। তাইলে অ্যাসাইনমেন্টটা ভালো করে করো। আর ইভিনিং এ তোমরা যারা আছো, তোমাদের আর ভালো করে করার কিছু নেই, একদম অ্যাসাইনমেন্ট আমি যেরকম ভাবে দিচ্ছি একদম হুবহু এরকমই কোশ্চেন আসার সম্ভাবনা আছে। এই হলো গেল, আর হচ্ছে কি কোনটা বাদ করবো, 10 মার্ক হয়ে গেল। সোলার হলো, আচ্ছা আর হচ্ছে এই যে নিউক্লিয়ার আর হচ্ছে হাইড্রো, নিউক্লিয়ার তো আজকে বললামই, আর হাইড্রো নিয়ে কালকে কথাবার্তা হবে, ওটা আমার ক্লাস ফলো করলে আশা করি হয়ে যাবে। ঠিক আছে, তো নিউক্লিয়ারের শুধুমাত্র ওই হাইড্রোটাই বাদ আছে, এটা আগামীকালকে 30-40 মিনিট একটু ক্লাস নিলে শেষ হয়ে যাবে হাইড্রোটা। আর হচ্ছে পাওয়ার ইলেকট্রনিক যেটা আছে, ওইটাও আমার অল্প একটু টাইম লাগবে, আধা ঘন্টার মতো লাগবে, ওইটা ওই যে সোমবারে বা সোমবারে একটা ক্লাস নিয়ে ওটা শেষ করে দিব না, অথবা কালকেও নেওয়া যেতে পারে, ওইটা নিয়ে এত চিন্তা করার কিছু নাই, মোটামুটি ওইটা শেষের দিকে। তো ঠিক আছে, তাহলে আমি ক্লাসটা ক্লোজ করে দিলাম, হ্যাঁ। আর রেকর্ড তো করছো, এই রেকর্ডটা আমাকে দিয়ে দিও, হ্যাঁ ঠিক আছে। আর কোনো কোশ্চেন আছে? না স্যার, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে লিভ নিয়ে নিলাম, আমাকে ইয়াটা দিয়ে দিও রেকর্ডিংটা।